আমিরাতে শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজির বাতিলে ল ফার্ম নিয়োগ বাংলাদেশের ফিরিয়ে বিচারের মুখোমুখি করার চেষ্টায় সরকার। আগস্টে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর তৎপরতায় সতর্কতা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে মানুষকে স্বস্তি দিতে চায় সরকার, পুলিশকে দলীয় প্রভাবমুক্ত রাখার প্রত্যয়। শিগগিরই ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার নৌপথে চালু হবে ওয়াটার বাস। প্রধানমন্ত্রী সমন্বয় সভায় সিদ্ধান্ত, ৪ নদীপথ পরিচালনার দায়িত্ব বেসরকারি খাতে ছাড়ার চিন্তা। এলজিপির ১২ কেজির সিলিন্ডারে দাম বাড়ল ৭০ টাকা। পাম্প ও আশাবাড়ির গ্যাসের সংকট কাটেনি ২ সপ্তাহেও। ঢাকা, চট্টগ্রাম, ফেনী সহ বিভিন্ন জেলায় চরম ভোগান্তি। এবং সিলেটে চায়ের দোকানে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ, কলেজ শিক্ষক আটক, প্রায় ১ বস্তা উত্তরপত্র জব্দ, বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা বোর্ডের। জনপদের সময়ে সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। সংযুক্ত আরব আমিরাতে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। তার জামিন বাতিল করে দেশে ফেরাতে সরকার আমিরাতে ল ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, বেনজিরকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে আমিরাতের সঙ্গে যোগাযোগ চলছে। দুদকের কোনো আইনি গাফিলতি নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলার মুখে দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। তাকে দেশে ফেরাতে কূটনৈতিক ও আইনি উদ্যোগ নেয় সরকার। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি, সংযুক্ত আরব আমিরাতের কাছে প্রত্যর্পণের অনুরোধ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগের মধ্যেই দুবাইয়ে গ্রেফতার হন বেনজির। দেশটির আদালতে দুদকের করা মামলার নথিপত্রও পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মাঝেই গত ২৭ জুলাই দেশটির আদালত শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন বেনজির আহমেদের। রোববার এ বিষয়ে দুদক মহাপরিচালক দাবি করেন, এ মামলায় আইনি কোনো গাফিলতি ছিল না। হোম থেকে সেটা আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে সেটা সংশ্লিষ্ট দেশে যায়। তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা যা পাঠানোর, যা যা করার আমরা সবই করেছি। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সাবেক আইজিপি বেনজির আহমেদের শর্ত সাপেক্ষে জামিন সংযুক্ত আরব আমিরাতের আইনি প্রক্রিয়ার অংশ। তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে, সেটা অবশ্যই আমাদের সরকার তাদের সাথে কথা বলবে। আমরা আশা করছি খুবই শীঘ্রই এই অভিযুক্ত আসামিকে বেনজিরকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ এখানে সম্পন্ন করা যাবে। এদিকে রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজির আহমেদের জামিন বাতিল করে দেশে ফেরাতে আরব আমিরাতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার। হোম সেক্রেটারি দুবাই আমাদের যে ইউএই অ্যাম্বাসেডর, তার সাথে কথা বলেছে। আমরা ল ফার্ম নিয়োগ করেছি, কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি। এই বিষয়টা শুধুমাত্র সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। সরকারের আশা, দুই দেশের মধ্যে চলমান আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আগস্ট মাস এলেই তৎপরতা বাড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। সারা দেশে এই বিষয়ে পুলিশকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে মানুষকে স্বস্তি দেয়াই সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি। রাজশাহীর শারদায় সালাউদ্দিন আহমেদ আরও বলেন, পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, দলীয় প্রভাব মুক্ত রেখে তাদেরকে মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। ২৭তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পরও প্রায় ১.৫ যুগ ছিলেন নিয়োগ বঞ্চিত। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় সুপারিশ পেয়েছেন নিয়োগের। রাজশাহীর শারদায় ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সংক্ষিপ্ত করে ৬ মাসে সম্পন্ন করা হয়েছে। ৫৬ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে এরই মধ্যে বাস্তবভিত্তিক প্রশিক্ষণের জন্য বিভিন্ন জেলায় সংযুক্ত করা হয়েছে।
রোববার সকালে রাজশাহীর সারদায় বিসিএস পুলিশ প্রশাসনের ২৭তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে নবীন অফিসারদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। দলীয় প্রভাবমুক্ত রেখে পুলিশকে মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি প্রদান ও শান্তি প্রতিষ্ঠা করা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগস্ট মাস এলেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বৃদ্ধি পায়। এজন্য সারা দেশে পুলিশকে সতর্ক করা হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকার মতিঝিল আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনা তদন্ত হচ্ছে। বোম রেখে যাওয়ার ঘটনাগুলো তদন্ত করে আমরা দেখেছি যে আনুপাতিক হারে তুলনামূলক বিচারে এটা খুবই কম। তবে আমাদের কাজ আছে, আমরা সবসময় সতর্ক থাকি। এছাড়া শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। এদিকে পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশ জুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর। একই সঙ্গে পুলিশের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ ও বাস সহ বিভিন্ন যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তবে ডিএমপি বলছে, সুনির্দিষ্ট হামলার কোনো আশঙ্কা তারা দেখছেন না। পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ ও বাস সহ বিভিন্ন যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ ধরনের ঘটনা প্রতিরোধে দায়িত্বরত অবস্থায় কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে সেটি অবশ্যই নিরাপদ স্থানে রেখে পুলিশের নজরদারিতে রাখতে হবে, এমন নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ সদর দফতর থেকে। শনিবার পুলিশ সদর দফতরের অপারেশনস নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। বার্তায় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্দেশনাগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর। দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ডে রাখা যানবাহনের নিরাপত্তা জোরদার করতে পুলিশের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতিকালে আপনারা দেখছেন যে কয়েকটা বোমা উদ্ধার হয়েছে এবং ফলস কিছু রিমারও ছড়ানো হচ্ছে, এটা করে নেই। এই ব্যাপারে আমরা তৎপর হচ্ছি এবং আমরা তৎপরের ক্ষেত্রে যেন আমাদের নিজেদের নিরাপত্তাটা বজায় থাকে। এই জন্য এটা বিভিন্ন সময় দেওয়া থাকে। আমাদেরকে আগেও নির্দেশনা আছে যে আমরা আমাদের কোনো যানবাহন বা কোনো স্থাপনা আনঅ্যাটেন্ডেড রাখতে পারবো না। এটা আবার পুলিশ হেডকোয়ার্টার রিমাইন্ড দিয়েছে, এটা অধিক সতর্ক হতে বলছে। পুলিশ বলছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নির্দেশনা জারি করা হলেও সুনির্দিষ্ট কোনো হামলার তথ্য নেই। ওরকম স্পেসিফিক কিছু নাই, তবে আমরা সবসময় সতর্ক থাকি। সুপারভাইজিং অফিসার আমাদের কর্মকাণ্ড তারা তদারকি করে থাকে। কাজে আমরা যেন ফিল্ডে বিচরণের ক্ষেত্রে আমরা যেন আরো একটু সতর্ক থাকি, এটাই ওনারা রিমাইন্ড করে দিয়েছেন আমাদেরকে। আবার শনিবার রাজধানীর মিরপুর 10 ও ফার্মগেট মেট্রো রেল স্টেশনের নিচে পরিত্যক্ত ব্যাগ পাওয়ার খবরে জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ জানায়, বস্তা খুলে তাতে ঝুঁকিপূর্ণ কিছু পাওয়া যায়নি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দ্রুততম সময়ে রাজধানী ঘিরে বৃত্তাকার 110 কিলোমিটার নৌপথ চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত বৈঠক শেষে এই কথা জানান নৌ পরিবহন মন্ত্রী। 4টি নদীকে দূষণমুক্ত করতে সরকার প্রধানের নির্দেশনায় কাজ শুরুর কথা জানিয়েছেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক। সড়ক পথে যানবাহনের চাপ কমাতে রাজধানীর চারপাশ ঘিরে বৃত্তাকার নৌপথ চালুর উদ্যোগ নেওয়া হয় 2000 সালে। ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে যাতায়াত করার লক্ষ্যে 5 দফায় ওয়াটার বাস ও লঞ্চ নামানো হলেও পানির দুর্গন্ধ, কম নৌযান, ধীর গতিসহ বেশ কিছু কারণে যাত্রী সংকটে সবকটি উদ্যোগ ভেস্তে যায়। ফলে প্রকল্পটি শুরু হওয়ার 26 বছরেও সুফল পাওয়া যায়নি।
এই নৌপথ পুনরায় চালু করতে নতুন উদ্যোগ গ্রহণের ঘোষণা ছিল বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতিতে। রোববার সচিবালয়ে বৃত্তাকার নৌপথ উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে ঢাকার 2 সিটির প্রশাসক জানান, রাজধানীর নদীগুলোকে দূষণমুক্ত করার পাশাপাশি শহরের সড়ক পরিবহন ব্যবস্থার মতো নৌপথেও উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। পাড়গুলো বেঁধে কিভাবে আবর্জনা যাতে নদীতে না ফেলে সেটার জন্য আমরা জনগণকে উৎসাহিত করব। সকলের সমন্বয়ে এই বিষয়গুলোকে একটা নদীপথে নতুন করে এখানে বোর্ডের মাধ্যমে চলাচলের জন্য জনগণকে একটা উন্মুক্ত করে দেওয়া। এদিকে নৌ পরিবহন মন্ত্রী জানিয়েছেন, ঢাকার চারপাশের এই বৃত্তাকার নৌপথে গেল 10 বছরে 57 কোটি টাকা লোকসান হয়েছে। নতুন পরিকল্পনায় বেসরকারি খাতকে যুক্ত করা হচ্ছে। ঢাকা শহরের চারপাশে সেটা প্রায় 110 কিলোমিটারের মতো। তো সেখানে কিভাবে ওয়াটার বাচ এবং নৌযাত্রা যেগুলি আছে সেটা নিশ্চিত করা যায়। সব মিলে 424টি জায়গায় এই সরাসরিভাবে ওয়েস্টেজ দিয়ে যাওয়া হচ্ছে নদীতে। 57 কোটি টাকা পরিসংখ্যান অনুসারে লস হয়ে যায় 10 বছরে। 2 মাসের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে যে 2 মাস পরে আমরা বেসরকারি খাতকে হয়তো এখানে ইনভলভ করতে পারবো। দ্রুততম সময়ে পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যে বিভিন্ন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান নৌ পরিবহন মন্ত্রী। সেটা মনোরম পরিবেশ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি দেশে আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জানান, দীর্ঘ লড়াই করে ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে এসেছে দেশ। একই সঙ্গে দেশের নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। প্রভাবমুক্ত বিচার ব্যবস্থা তৈরি করতে পারলে সাধারণ নাগরিকরা উপকৃত হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম। সম্পন্ন করে দিতে পারেন, আমরা চিরকৃতজ্ঞ থাকব। এই কারণেই বাংলাদেশে একটা দীর্ঘ লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে। আমরা একটা ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আমরা যেটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। গণতন্ত্র যদি চলে, গণতন্ত্র যদি প্র্যাকটিস হয়, তারা বাকি সব কাজগুলো হয়ে যায়। ফ্যাসিস্ট আমলের মতো বিরোধী মত দমনের অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, মেধা যোগ্যতার পরিবর্তে প্রশাসনে নিয়োগে প্রাধান্য পাচ্ছে দলীয় বিবেচনা। একই অনুষ্ঠানে 11 দলীয় ঐক্যের নেতারা হুঁশিয়ারি দেন, গণমানুষের প্রত্যাশা উপেক্ষা করলে বিএনপিকে রাজনৈতিকভাবে তার জবাব দেয়া হবে। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভা। বিষয়ে জান দিব, জুলাই দিব না। উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতাসহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এই জাতিটাকে আর কলঙ্কিত করেন না। বক্তাদের অভিযোগ, বর্তমান সরকার পুরনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাই জারি রেখেছে। জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করা হলে রাজনৈতিক জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি করেন তারা। এমন কোনো জায়গা নাই যেখানে দলের লোককে নিয়োগ দেওয়া হচ্ছে না, অথচ হওয়া উচিত ছিল যোগ্য ব্যক্তিদের যোগ্য স্থানে নিয়োগ দেওয়া। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, রাষ্ট্রপতির পদ কোনো দলীয় পরিচয়ের হওয়া উচিত নয়। শেখ হাসিনা ছাত্রলীগের একটা ছোট্ট ক্যাডারকে ধরে নিয়েছিল, বিএনপিও একই পথে যাচ্ছে। রাষ্ট্রপতি কোনো দলীয় ব্যক্তি হইতে পারবে না, রাষ্ট্রপতি কোনো গরিব পরিবারের হইতে পারবে না। এদিকে সরকার ও বিএনপির সমালোচনা করে জামায়াতের আমির বলেন, অতীতের নির্যাতন ভুলে দলটি এখন ফ্যাসিবাদের পথে হাঁটছে। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ওরা যেমন বিরোধী মতকে দমন করার জন্য ষড়যন্ত্র, অপপ্রচার এবং বল প্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারা সবগুলা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। বিরোধী দলীয় নেতার অভিযোগ, মেধা যোগ্যতার পরিবর্তে প্রশাসনে নিয়োগ ও পদায়নে প্রাধান্য পাচ্ছে দলীয় বিবেচনা। যে সমস্ত জায়গায় প্রশাসনের লোকদের দায়িত্ব পালন করার কথা, এখন সরাসরি সেখানে দলের নেতাদেরকে আপনারা পদায়ন করে দিচ্ছেন। গণমানুষের মতামত ও আকাঙ্ক্ষা উপেক্ষা করলে তার ফল ভালো হবে না বলেও মন্তব্য করেন জামায়াত আমির। একটা সংসদ সমাধান হলে ঠিক আছে, না হইলে আমাদের রাজপথ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়িতে সংঘটিত গণহত্যার বিচার কাজ গুরুত্বের সঙ্গে এগিয়ে যাচ্ছে। প্রাথমিক তালিকায় এই এলাকায় অন্তত 85 জনকে হত্যার তথ্য প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। দুপুরে যাত্রাবাড়িতে জুলাই আন্দোলনে নিহত পরিবার ও আহতদের নিয়ে গণশুনানিতে এই তথ্য জানান তিনি। দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনহারাদের। একটাই মানে স্পট ডেড।
2024-এর জুলাই গণঅভ্যুত্থানে যে কয়টি এলাকা রক্তে রঞ্জিত ছিল তার মধ্যে অন্যতম রাজধানীর প্রবেশদ্বার যাত্রাবাড়ি। সেখানে ঘটে যাওয়া বীভৎস গণহত্যা ও নির্যাতনের চিত্র তুলে ধরতে আয়োজন করা হয় গণশুনানি। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। গণশুনানিতে ছিলেন অভ্যুত্থানের শহীদ পরিবারের ক্ষতিগ্রস্তরা। চিফ প্রসিকিউটরের কাছে তুলে ধরেন নৃশংস সেসব ঘটনার নানা তথ্য প্রমাণ। যাত্রাবাড়ি থানার সামনে গিয়া আমার ভাই 2টা গুলি হাতে খাইছে। এত পরিমাণে ব্লাড গেছে, ওর শরীরে কোনো ব্লাড ছিল না। মারা যাওয়ার পরে ওখান থেকে ওনারা ঢাকা মেডিকেলে লাস্ট হ্যান্ড ওভার করে দিছে। আমার মামলার আসামি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি হারুন, বিপ্লব কুমার সরকার, এই এলাকার যে তৎকালীন হাসিনা বাহিনী এমপি ছিল। যাত্রাবাড়ি গণহত্যায় প্রাথমিক তালিকায় 25 জনের নাম পেয়েছে ট্রাইব্যুনাল। আমরা প্রাথমিকভাবে প্রায় 85 জনের একটা তালিকা পেয়েছি। এই তালিকায় আরো সংযোজন হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানান চিফ প্রসিকিউটর। সিরিজ অফ অকারেন্স যেগুলো হয়েছে এগুলো আমরা একটা ইনভেস্টিগেশনে এনে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করব এবং একটা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই বিচারটা আমরা শেষ করব। যাত্রাবাড়ি মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত কেবল তাইয়ুম ভুইয়া হত্যা মামলার বিচার কাজ শেষ পর্যায়ে। ইতিমধ্যে আমাদের সাক্ষ্য প্রমাণ প্রায় শেষ হয়েছে। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। সন্তানদের দেখার কথা বলে সাবেক স্ত্রীর বাড়িতে স্বামী, দিনাজপুরে নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ। অভিযুক্ত গ্রেফতার, খতিয়ে দেখছে পুলিশ। আবারও বাড়ল এলপি গ্যাসের দাম। 12 কেজি সিলিন্ডারের দাম 70 টাকা বাড়িয়ে 1598 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। নতুন ঘোষণা অনুযায়ী প্রতি কেজি এলপি গ্যাসের দাম বেড়েছে 5 টাকা 85 পয়সা। আর এই হারে বাড়বে সব ধরনের সিলিন্ডারের দাম। সর্বোচ্চ 263 টাকা বাড়িয়ে 45 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 5992 টাকা। বেড়েছে যানবাহনের ব্যবহৃত অটো গ্যাসের দামও। প্রতি লিটারের দাম 3 টাকা 27 পয়সা বাড়িয়ে 73 টাকা 67 পয়সা নির্ধারণ করা হয়েছে। এর মাঝে ফেনীতে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এরই মধ্যে শনিবার রাত থেকে বাসাবাড়ি এবং ফিলিং স্টেশনে বন্ধ সরবরাহ, আর এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আবাসিক গ্রাহক থেকে শুরু করে শিল্প কারখানা, সিএনজি ফিলিং স্টেশন সবখানেই গ্যাস সংকটে ভোগান্তিতে গ্রাহকরা। জুলহাস তালুকদারের ক্যামেরায় বিস্তারিত আতিয়াস ফজলের রিপোর্টে। গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ যানবাহনের লাইন, বন্ধ গ্যাস নির্ভর কলকারখানা। ফেনীতে গ্যাস সংকট এখন জনদুর্ভোগে পরিণত হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ না থাকায় চুলায় আগুন জ্বলছে না। এতে বিপাকে পড়েছেন গ্রাহকরা। রান্নার জন্য অনেক পরিবার এখন এলপিজি, বৈদ্যুতিক চুলা কিংবা লাকড়ির উপরে নির্ভর করছেন। কেউ কেউ হোটেল রেস্তোরাঁয় খাবার সংগ্রহ করছেন। গ্যাস দিচ্ছে না, লাস্ট সূর্যে এখানে আসি পড়ছি, এখন গাড়িতে ইন টোটালে গ্যাস নাই। পাম্পের ম্যানেজার কাছে জিজ্ঞাসা করলাম, ওনারা বলতেছে নাকি সন্ধ্যা আগামী 6 দিন পর্যন্ত গ্যাস দিব না, 7 দিন পর্যন্ত গ্যাস দিব না। এখানে আসি আমাদের 100-200 টাকা খরচ হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি যাব কিভাবে? আমরা কি 6 দিন পর্যন্ত এখানে গ্যাস পাম্পে বসে থাকবো? গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহনকে। একই সঙ্গে শিল্প কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় বাড়ছে ব্যয় ও আর্থিক ক্ষতি। দুপুর থেকে একটু ডিস্টার্ব করছে, পরবর্তীতে রাত্রি থেকে টোটালের গ্যাস বন্ধ হয়ে গেছে। লাগে সিরিয়ালে অনেক গাড়ি সিএনজি এসে বসে আছে, আমরা তো গ্যাস দিতে পারতেছি না। এখন কখন আসবে এটাও আমরা কোনো নির্দিষ্ট খবর পাই নাই। জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ না থাকায় এ বিষয়ে কোনো করণীয় নেই বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। 2টা লাইনের গ্যাস দিয়ে আমরা গ্যাস দিতাম ফেনীতে, এখন একটা লাইন হঠাৎ বন্ধ হয়ে গেছে। এটা আমাদের হাতে নাই। আমরা চেষ্টা করতেছি ওই লাইনটা সচল করার, তাইলে ঠিক হয়ে যাবে। জেলায় 10টি সিএনজি ফিলিং স্টেশন, 450টির বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও প্রায় 32,000 আবাসিক গ্রাহক গ্যাস সংকটে ভুগছেন। আতিয়াস সজল, সময় সংবাদ, ফেনী। সিলেটে চায়ের দোকানে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ উঠেছে কলেজ শিক্ষকের বিরুদ্ধে। পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন চায়ের দোকানে অভিযান চালায় শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন ও পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় 1 বস্তা উত্তরপত্র সহ অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন সোহানকে আটক করা হয়। তিনি সিলেট মেট্রো সিটি উইমেন্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক।
দেখতেছিলেন, এখন উনি একটা পাবলিক প্লেসে বসে উনি খাতা দেখতেছিলেন ওনার বন্ধু বান্ধবদের রেখে। ইনফরমেশন পাওয়ার পরে আমরা সাথে সাথে আমার বোর্ড কর্তৃপক্ষ আমরা কয়েকজন মিলে গেলাম ওইখানে, গিয়ে পরে পুলিশ প্রশাসনকে খবর দিয়ে খাতাগুলো পুলিশ প্রশাসন জব্দ করে নিয়ে গেছে। পরে অবশ্য আমাদের হেফাজতে দেওয়া হয়েছে, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। উনি বাইরে দোকানে বসে খাতা দেখতেছিল, এটা পাবলিকের দিকে সংবাদ দিচ্ছে শিক্ষা বোর্ডের যারা আছে এদেরকে। ওনারা বললো যে আমরা একটা চিঠি করি আর তার কাছে খাতাগুলি আমরা বুঝে নিয়ে যাচ্ছি। জনপদের সময় আরও থাকছে। বাস্তবে রূপ নিচ্ছে স্বপ্নের ঢাকা সিলেট 6 লেন প্রকল্প। বদলে যাবে 209 কিলোমিটার জাতীয় মহাসড়ক। জটিলতা কাটিয়ে 2.5 বছরের মধ্যে কাজ শেষ করার আশা। দিনাজপুরের সাবেক স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। স্বামীর সংসার ছেড়ে এসেও প্রাণে রক্ষা পেলেন না সুমাইয়া আক্তার শ্যামলী। বাবার বাড়িতে সাবেক স্বামীর দেওয়া আগুনে ঝলসে মৃত্যু হলো তার। স্বজনদের দাবি, শনিবার রাতে সন্তানদের দেখার কথা বলে দিনাজপুরের বিরল উপজেলার সুতারপাড়া গ্রামে সুমাইয়া আক্তার শ্যামলী বাড়িতে যায় মাহবুবুর রহমান। সেখানে সাবেক স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্যামলীকে ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠে মাহবুবুরের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয় শ্যামলীর। নিজে ডিভোর্স দিয়ে তারপরও আসছে এখানে মাপ চাইতে, কিন্তু আমার ননদ বলছে যে আমি যাব না। ছুরি দিয়ে আঘাত করেছে, আঘাত করার পরে পেট্রোল আর এই কি কয় এটা অ্যাসিড দিয়া আগুন লাগাই দিছে। আগুন লাগাই দিয়া তারপরে হয় পালাই গেছে। খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাহবুবুরকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় বিরল থানায় মামলা করেছেন নিহতের ভাই। এই ঘটনার যে কালপিট, যে অপরাধী, তাকে আমরা দিনাজপুর থেকে অ্যারেস্ট করছি। তার নাম হচ্ছে মাহবুবুর। প্রায় 2 মাস আগে অভিযুক্ত মাহবুবুরের সঙ্গে শ্যামলীর বিবাহ বিচ্ছেদ হয়। তাদের ঘরে 5 বছরের ছেলে ও 3 বছরের মেয়ে সন্তান রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। পাবনার আটঘরিয়ায় 2য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পলাতক রয়েছে অভিযুক্ত। ঈশ্বরদীতে আরেক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষিকার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। 2টি ঘটনায় মামলা করেছে পরিবার। ধর্ষণের শিকার হয়ে পাবনা 250 শয্যা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন 2য় শ্রেণীর এক শিক্ষার্থী। শিশুটির বাবা প্রবাসে থাকেন, মা সংসারের কাজ সামলান। অভিযোগ অনুযায়ী গত 25 মে দুপুরে আটঘরিয়া উপজেলায় বাজারে যাওয়ার সময় শিশুটিকে বাড়িতে রেখে যান তার মা। পরিবারের অন্য সদস্যদের ব্যস্ততার সুযোগে নাজমুল শেখ শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় 1 আগস্ট শিশুটির মা বাদী হয়ে আটঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আমার বেটিকে খুব হামকে তামকে দিছে মারি ফেলা দেওয়ার জন্য। আমার বেটি তো বাড়ির থেকে বাইরে হতে পারে না। কি আসলে এই ছোট বাচ্চা, এটা তো আমার বাচ্চা হলে আমি বিচার চাইতাম। আমি আসলে একটা মানবিক দিক থেকে ওর এই বাচ্চার বিচার চাই, যেন একদম শক্ত একটা বিচার হয়। আমার মেয়ের আমি ন্যায় বিচার চাই। আমার হাজব্যান্ডও বলছে আমার মেয়ের আমি ন্যায় বিচার চাই। এটা আসলে আর একটু পরীক্ষা নিরীক্ষার দরকার আছে, ওইটার পরে আমরা আসলে রিপোর্টটা বলতে পারি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আপন চাচা কর্তৃক ভাতিজা ধর্ষিত হয়েছে, আমরা এটা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে 31 জুলাই ঈশ্বরদীতে প্রাইভেট শিক্ষিকার বাড়িতে পড়তে যায় 7 বছর বয়সী এক শিশু। এ সময় একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে শিক্ষিকার বাবা। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা করে পরিবার। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ রানা মদনকে গ্রেফতার করে পুলিশ। ওর ওয়াইফ বলে হাত ধরে টাইলে ওয়াইফ নাকি বলে ঘাস কাটতে গেছিলি, যাবার পর বলতেছে কি বউ আমাকে কি করবে, আমাকে এই কাজ করেছো। বাচ্চা বলতেছে আমাকে আগে 3-4 দিন এই কাম করেছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট যাকে অভিযুক্ত করা হচ্ছে তাকে ইতিমধ্যে আমরা হেফাজতে নিয়েছি। পুলিশের তথ্যমতে গত 1 মাসে পাবনা জেলায় শিশুসহ 7 জন ধর্ষণের শিকার হয়েছে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। অন্তর্বর্তী সরকারের 18 মাসের দুর্নীতির অভিযোগ অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করবে দুদক। রোববার সংস্থাটির প্রধান কার্যালয়ে যোগদানের পর গণমাধ্যমকে এই কথা জানান নতুন সচিব। বলেন, শিগগিরই কমিশন নিয়োগের মাধ্যমে কেটে যাবে সব জটিলতা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির 2025 সালের জরিপ বলছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 2023 সালের চেয়ে অন্তর্বর্তী সরকারের আমলে সেবা খাতে দুর্নীতি 10% বেশি হয়েছিল।
এই জরিপের সূত্র ধরে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের 18 মাসের সব কর্মকাণ্ড দুদককে তদন্তের নির্দেশ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগ নিয়েও সংসদে আলোচনা হয়। ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। রোববার দুদকে যোগদান করে নতুন সচিব সাইদুর রহমান খান গণমাধ্যমকে বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অঙ্গীকার ও সংসদে উঠে আসা দুর্নীতির অভিযোগগুলোর বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে কমিশন। আমাদের জনপ্রতিনিধিরা তাদের এলাকা সহ রাষ্ট্রীয় বিষয়গুলো উপস্থাপন করে, কোন কাজটা আমাদের অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে, তাদের সাজেশন, বাস্তবতা, সরকারের ইচ্ছা বাস্তবায়ন, কর্মপরিকল্পনা বাস্তবায়ন সবগুলো সমন্বয় করে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের তালিকা নির্ধারণ করব। নতুন সচিব বলেন, দুদকের দুর্নাম ঘোচাতে সংস্কার সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। বিভিন্ন রকম দুর্নাম রয়েছে, তা আমরা চাই যে এই দুর্নামগুলো আমরা দূর করে দিয়ে এই প্রতিষ্ঠানটিকে কিভাবে আরো জনবান্ধব করা যায়, ইমেজ বিল্ড আপ করতে পারি, এই ব্যাপারে আমরা একসাথে কাজ করব। প্রায় 5 মাস ধরে কমিশন শূন্য থাকায় দুদকের কাজে স্থবিরতা দেখা দিয়েছে। নতুন সচিব জানিয়েছেন, খুব দ্রুতই কমিশন নিয়োগের মাধ্যমে কাজে গতি ফিরবে। এখানে তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 3 বছরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে অর্ধশতাধিক সমবায় সমিতি। সঞ্চয় হারিয়ে এখন দিশেহারা গ্রাহকরা। তাদের অভিযোগ, মামলা ও অভিযোগ করলেও মেলেনি কোনো সমাধান। উপজেলা সমবায় অফিস বলছে, অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাশেদুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আমি এত কষ্ট করে ভিক্ষা করে লইছি, স্যার 12 জন মারছে, না 12 জন আমার মারছে। আর আমার টাকাটা নিয়ে আজকে আমার পথের ফকিরে বানাইছে স্যার। আজকে আমার লিভারটা নষ্ট হয়ে গেছে, আমি মেডিকেল যাইতে পারি না, ডাক্তার দেখাইতে পারি না। নিজের কয়েক বছরের সঞ্চয় হারিয়ে কাঁদছেন এক নারী। বিশ্বাস করে সমবায় সমিতিতে অর্থ জমা রেখে নিঃস্ব তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় 137টি প্রতিষ্ঠান বর্তমানে অকার্যকর। 2023 সালের শেষের দিকে মায়ের ছায়া সমবায় সমিতি 2000 গ্রাহকের প্রায় 20 কোটি টাকা, আদর্শ সমবায় সমিতি 600 গ্রাহকের 7 কোটি টাকা, নবজাগরণ সমবায় সমিতি কয়েক কোটি টাকা সহ প্রায় অর্ধশতাধিক সমবায় সমিতি শত শত কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন। বছরের পর বছর মামলা ও অভিযোগ দিয়েও মেলেনি কোনো সমাধান। এমনকি সমিতির কাউকে পেয়ে গ্রাহকরা টাকা চাইলে দেয়া হয় নানা হুমকি ও মিথ্যা মামলার ভয়। এত কষ্ট করে ভিক্ষা করে লইছি, স্যার 12 জন মারছে, না 12 জন আমার মারছে। টাকা চাইতে গেলে হুমকি দেয়, ধমকি দেয়, মাদক ধরা দিব, বাবা ধরাই দিব, এরকম একটা হুমকি দেয়। টাকা লিখে চাইতে গেলে স্যার আমার মারধর করে। উপজেলা সমবায় সমিতি বলছে, অভিযোগগুলো তদন্ত করে সমিতিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর পুলিশ বলছে, অভিযুক্তদের বিরুদ্ধে যথাসময়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তের ব্যবস্থা করা হয় এবং তদন্তে যারা দোষী সাব্যস্ত হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। বেশ কিছু ওয়ারেন্টও আছে, আমরা কিছু ওয়ারেন্ট এক্সিকিউট করেছি, বাকি যেগুলো আছে সেগুলোও আমরা ইমিডিয়েট এক্সিকিউট করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা সমবায় অফিসের তথ্য মতে রূপগঞ্জ উপজেলায় মোট নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা 213টি। সময় সংবাদ, রূপগঞ্জ। সর্বোচ্চ ব্যয়ে স্বপ্নের সড়ক ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের ডানা মেলতে শুরু করেছে। বদলে যাচ্ছে 209 কিলোমিটার জাতীয় মহাসড়ক। জটিলতা কাটিয়ে 2.5 বছরের মধ্যে কাজ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। নৌশাদ আহমেদ চৌধুরীর তোলা ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। সিলেট ঢাকা জাতীয় মহাসড়ক এভাবেই রূপ নিবে আন্তর্জাতিক মহাসড়কে। 2022 সালে প্রকল্পের 12 প্যাকেজে শুরু হয় মহাসড়কটির 6 লেনে উন্নীতকরণের কাজ। উপ আঞ্চলিক যোগাযোগ, বিশেষ করে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে রয়েছে। এসব বিবেচনায় প্রকল্পটি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এবং নারায়ণগঞ্জ পর্যন্ত 209 কিলোমিটার মহাসড়ককে আন্তর্জাতিক মানের 6 লেনে রূপান্তরের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। জমি অধিগ্রহণকৃত জটিলতার জট ইতিমধ্যে খুলতে শুরু করেছে।
এবং এই ভূমি অধিগ্রহণের কাজটা সম্পন্ন হয়ে গেলে যে আমাদের যে 6 লেন যে বাকি কাজটা আছে, অবশিষ্ট কাজ 2 থেকে 2.5 বছরের ভিতরে বাকি কাজটা হয়তো সম্পন্ন হয়ে যাবে। নারায়ণগঞ্জের কাশপুর থেকে সিলেট পর্যন্ত মহাসড়ককে 6 লেনে উন্নীতকরণের প্রকল্পে মূল 4 লেনের পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য 2টি সার্ভিস লেনও থাকছে। 5 তারকা হোটেল আছে, সমপর্যায়ের আপনার স্বাভাবিক সাধারণদের হোটেল আছে, এইগুলাতে যে কোটি কোটি টাকা, শত কোটি টাকা ইনভেস্ট হয়েছে, এটা তো ব্লক হয়ে যাচ্ছে। 2.5 বছরের মধ্যে পুরো কাজ শেষ হওয়ার সম্ভাবনার কথা জানালেন বাণিজ্য মন্ত্রী। সিলেট ঢাকার কাজ এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে। কাজের 2.5 বছর সময়ের মধ্যে 6 লেন প্রকল্প সম্পন্ন হবে ইনশাআল্লাহ। 66টি সেতুর মধ্যে 60টির কাজ অগ্রগতি হয়েছে এবং 200টিরও বেশি কালভার্টের কাজও শেষ হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নেত্রকোনা শহর জুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা বৈদ্যুতিক তারে চরম ঝুঁকিতে বাসিন্দারা। আবাসিক ও বাণিজ্যিক ভবনের গা ঘেঁষে থাকা উচ্চ ভোল্টেজের লাইন যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে আশঙ্কা স্থানীয়দের। বারবার জানানো হলেও কার্যকর উদ্যোগ নিচ্ছে না বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কল্পনা বেগমের তথ্য ও আবু সিফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে বৈদ্যুতিক তার। শহরের বিভিন্ন সড়কে আবাসিক ও বাণিজ্যিক ভবনের একেবারে গা ঘেঁষে চলে গেছে উচ্চ হাই ভোল্টেজের লাইন। কোথাও ভবনের বারান্দা ছুঁয়ে, কোথাও টিনের চালের ওপর দিয়ে টানা এসব তার প্রতিনিয়ত ঝুঁকিতে ফেলছে বাসিন্দাদের। এ চিত্র নেত্রকোনা শহরের। 2টি উপকেন্দ্রের মাধ্যমে 3311 কেভি লাইনে শহরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জন্য আরও একটি উপকেন্দ্র চালুর অপেক্ষায় রয়েছে। তবে শহীদ মিনার মোড়, মোক্তারপাড়া, আরামবাগ, বড় বাজার, ছোট বাজার, তেরি বাজার, অজহর রোড ও মালনী রোড সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের বেহাল অবস্থা। এটা তো 440 লাইন, এটা বিদ্যুৎ অফিস থেকে যোগাযোগ নেওয়ার দরকার। আমরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করে এখানে বসে থাকি। পিডিবিকে বারবার বলা সত্ত্বেও তারা এইগুলি সরাচ্ছে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, অপরিকল্পিত নগরায়ন ও নিয়ম না মেনে সড়ক নির্মাণের কারণেই অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি ও লাইন ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে। আমরা বিষয়টা মনিটরিংয়ে রাখছি। পাশাপাশি কোথাও যদি লাইনে ফল্ট হয় বা ত্রুটি হয় বা ঝড় বৃষ্টি এসব কারণে প্রবলেম হয়, আমরা তাৎক্ষণিকভাবে এটা নিরসনের জন্য সচেষ্ট আছি। আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলায় মোট গ্রাহক 56,000, এর মধ্যে 23,000 প্রিপেড, 24 জন উচ্চচাপ, প্রায় 1,300 ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং 2,100 শেষ গ্রাহক রয়েছে। শহরে বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত হচ্ছে 13টি 11 কেভি ফিডার। সময় সংবাদ, নেত্রকোনা। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আমিরাতে শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজির। বাতিলে ল ফার্ম নিয়োগ বাংলাদেশের, ফিরিয়ে বিচারের মুখোমুখি করার চেষ্টায় সরকার। আগস্টে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর তৎপরতায় সতর্কতা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে মানুষকে স্বস্তি দিতে চায় সরকার। পুলিশকে দলীয় প্রভাবমুক্ত রাখার প্রত্যয়। এবং শিগগিরই ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথে চালু হবে ওয়াটার বাস। প্রধানমন্ত্রীর সমন্বয় সভায় সিদ্ধান্ত, 4 নদীপথ পরিচালনার দায়িত্ব বেসরকারি খাতে ছাড়ার সিদ্ধান্ত। এই ছিল জনপদের সময়। এরপর দেখবেন রাতের সময়, সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ মাকসুম। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।